আজকে আমরা মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেটা হচ্ছে কি কম্পোজিট বার। কম্পোজিট বারের একটা প্রবলেম, যেটা তোমাদের প্রিভিয়াসলি এক্সামে কি এসছে, আর এটা যে কোনো এক্সামের এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, যেখানে কি আছে, আর কম্পোজিট বার বলতে ফার্স্টে বলে নিই কম্পোজিট বার কি। কম্পোজিট বার হচ্ছে কি দুটো ডিফারেন্ট মেটেরিয়াল আমাদের কি আছে, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, এরা কি থাকবে, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল আমাদের একসাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, এমনভাবে কানেক্টেড থাকবে যে তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে যে এক্সটেনশন কি হবে, দুটোর মধ্যে এক্সটেনশন একই এক্সটেনশন আসবে। এই পিকচারটা একটু টিল্টেড হয়ে গেছে, কিন্তু দুটোর মধ্যে কি হবে, একই রকম এক্সটেনশন আসবে, এমনভাবে ফিক্সড থাকবে যাতে দুটোর মধ্যে একই এক্সটেনশন আসবে। আর কি আসবে, এদের মধ্যে যে স্ট্রেন প্রডিউস হবে দুটোর মধ্যে কি হচ্ছে, সেম স্ট্রেন প্রডিউস হবে, নট স্ট্রেস। আমাদের মধ্যে কি হবে, এই দুজনের মধ্যে আমাদের সেম স্ট্রেন প্রডিউস হবে। ঠিক আছে, ক্লিয়ার? ডিউ টু এক্সটার্নাল লোডিংয়ে আমাদের দুটোর মধ্যে সেম স্ট্রেন প্রডিউস হবে। দেখো তাহলে কোশ্চেনটা কি বলছে, টু ভার্টিক্যাল ওয়্যার আর সাসপেন্ডেড অ্যান্ড ক্যারি এ লোড অফ ডাব্লিউ অ্যাজ শোন ইন দ্য ফিগার বিলো। এই যে ফিগারটা আছে, এখানে একটা ডাব্লিউ লোড আছে, এখান থেকে একটা কি ডাব্লিউ লোড আমাদের কি করছে, ক্যারি করছে। এটা আমাদের ফিগারটা ডাব্লিউ লোড ক্যারি করছে। ঠিক আছে, লোডটা কত, ডাব্লিউ। ঠিক আছে, এখান থেকে ডাব্লিউ লোড ক্যারি করছে। ডিটারমাইন দ্য পজিশন of the line of action of W if due to W both the wire extend by same amount। যদি দুটো এই ডাব্লুর জন্য দুটো ওয়্যারই আমাদের সেম লেভেলে এক্সটেন্ড হয় সেম অ্যামাউন্টে, তাহলে এই ডাব্লুর পজিশন কি আমাদের বার করতে বলেছে। তাহলে এখান থেকে ধরে নিই এই এ মেটেরিয়াল যেটা আছে কপার, এর থেকে আমাদের ডাব্লুটা কি আছে, এক্স ডিস্টেন্সে আমাদের অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এই প্রবলেমটা কি হচ্ছে করার আগে আমরা আরেকটা প্রবলেম দেখে নিই। দেখো, যেটা এটা করতে সাহায্য করবে, এই একটা দুটো বার আছে আমাদের, দুটো বার হচ্ছে, এখানেও দেখো আছে কি দুটো ডিফারেন্ট মেটেরিয়ালের, এখানেও আছে কি আমাদের দুটো ডিফারেন্ট মেটেরিয়াল। ঠিক আছে, এ অ্যান্ড 1 and 2, ক্লিয়ার? দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, দুটো বার আছে, দুটো বারের কি আছে, লেন্থ আমাদের ইকুয়াল আছে, আর লেন্থটা আমরা ধরে নিচ্ছি আলাদা, যদি ধরে নিই তাহলে এটা L1, এটা হচ্ছে L2। ক্লিয়ার? দুটো বার আছে, দুটো বারে দুটো লেন্থ দেওয়া আছে, আর এরিয়াও দেওয়া আছে A1 আর A2। ঠিক আছে, সিমিলারলি আমাদের ই ভ্যালু দেওয়া আছে, এটা 1-এর জন্য E1, 2-এর জন্য E2, আর আমাদের ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে, পি ফোর্স টোটালে লাগছে, ওখানে ডাব্লু ফোর্স দেওয়া আছে, পি ফোর্স টোটালে অ্যাপ্লাই হচ্ছে। আর ধরে নিচ্ছি এটার মধ্যে আমাদের কতটা আসছে, P1, এটার মধ্যে আমাদের P2, এটার মধ্যে P1, এটার মধ্যে P2। তাহলে কি বললাম, যেহেতু এটা আমাদের কি কম্পোজিট মেটেরিয়াল, এটা আমাদের কি হচ্ছে কম্পোজিট মেটেরিয়াল। ঠিক আছে, তার মানে দুটোর মধ্যে আমাদের কি হবে, ইকুয়াল লেভেলের স্ট্রেন জেনারেট হবে। তার আগে দেখো, এখানে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, সেটা একবার আমরা লিখতে পারি। কি লিখতে পারি, যদি পি ফোর্স এদিকে লাগে, তাহলে দুটো যে রিয়াকশান যেটা তৈরি হবে অপোজিট ডাইরেকশানে, এটা P1, এটা হচ্ছে কি আমাদের P2। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি। কি লিখতে পারি, P1 প্লাস P2 ইকুয়াল টু কি P। এই ডাইরেকশানে যে দুটো রিয়াকশান হচ্ছে, এই দুটো ইকুয়াল টু হচ্ছে কি আমাদের P। এটা এক নম্বর ইকুয়েশন নাম দিয়ে দাও। ঠিক আছে, কারণ টোটাল লোড লিখবে, টোটাল লোড P ইকুয়াল টু আমাদের P1 প্লাস P2। তাহলে এবার কি লিখতে হবে, এবার যে দেখো P1 P2-র ভ্যালু বার করতে হবে, যদি আমাদের টার্মসে যদি আমরা লিখতে চাই, P1 P2-র ভ্যালু আমাদের কত, সেটা আমাদের
বের করতে হবে এই ক্ষেত্রে। তাহলে P1 এর আমরা কি জানি, বললাম দুটোর মধ্যে আমাদের কি আসবে, ইকুয়াল স্ট্রেন ডেভেলপড হবে। ঠিক আছে, যেহেতু দুটো বার আমাদের কি আছে, কানেক্টেড আছে, তাহলে স্ট্রেন ইন ওয়ান বার ওয়ান ইকুয়াল টু কী হবে, স্ট্রেন ইন বার নাম্বার 2। তাহলে একের এটাতে স্ট্রেন কি হবে, স্ট্রেন ইকুয়াল টু আমরা কি জানি, স্ট্রেস, হুকস ল থেকে স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। এখান থেকে স্ট্রেস ইকুয়াল টু ই ইন্টু স্ট্রেন, আর স্ট্রেস ইকুয়াল টু কি, পি বাই এ। তাহলে এদিকে ইটাকে যদি এদিকে পাঠিয়ে দিই, তাহলে স্ট্রেন ইকুয়াল টু পি বাই এই, এখানে বসিয়ে দাও। তাহলে P1 A1 E1 ইকুয়াল টু P2 A2 E2। ঠিক আছে, ক্লিয়ার এখান থেকে? তাহলে এইখান থেকে আমরা কি করব, P1 और P2 টার্মে আমরাকে একটা P1কে P2 টার্মে কনভার্ট করে নেব, বা P2কে P1 এর টার্মে কনভার্ট করে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে ভ্যালুটা বসাবো, যে কোনো একটা ভ্যালু আমাদের বেরিয়ে আসবে। তাহলে এখানে যদি আমরা কি করি, এখানে যদি আমরা P1 এর টার্মে P2কে বার করে নিই, তাহলে P1 এর টার্মে P2কে বার করছি, তাহলে P2 ইকুয়াল টু, P2 এদিকে রয়ে গেল, এদিকে ইন্টু কী হয়ে যাবে, ওইদিকে ফার্স্টে আমাদের P1 আছে, A1 E1 আছে, ইন্টু এখান থেকে এটা যাবে A2 E2 A2 E2। আর এটাকে যদি একটু সাজিয়ে লেখো ঠিক করে, তাহলে কি আসবে, P1 ইন্টু A2 E2 ডিভাইডেড বাই A1 E1। ঠিক আছে, এবার কি করবে, এবার আমরা যদি দেখো এই যে P2টা, এখানে যে P2টা আছে এই ভ্যালুটা পুট করে দিই, তাহলে কি হবে, এখান থেকে আমরা P1 বার করতে পারবো। তাহলে কি হয়ে যাবে, P1 প্লাস P1 ইন্টু এই ভ্যালুটা লিখে দাও, A2 E2 ডিভাইডেড বাই A1 E1 ইকুয়াল টু P। তাহলে এবার এখান থেকে P কমন নিয়ে নাও। ঠিক আছে, এখান থেকে P যদি কমন নিয়ে নাও, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা এই P1 এর ভ্যালু কিন্তু বের করতে পারবো। তাহলে নেক্সট পেজে দেখি কি লিখলাম, P1 ইকুয়াল টু, না P1 প্লাস P1 A2 E2 ডিভাইডেড বাই A1 E1 ইকুয়াল টু হচ্ছিল কি আমাদের P। তাহলে এখান থেকে P কমন না, P1, তাহলে 1 প্লাস 2 E2 A1 E1, ঠিক আছে, ইকুয়াল টু P। তাহলে P1 ইকুয়াল টু, এবার এটাকে যোগ করে দাও, যোগ করলে কি আসবে, এখানে কিছু নেই, এটা গুণ হয়ে যাবে উপরে, প্লাস 2 E2 ডিভাইডেড বাই A1 E1 ইকুয়াল টু P। তাহলে P1 ইকুয়াল টু P ইন্টু A1 E1 ডিভাইডেড বাই A1 E1 প্লাস A2 E2। তাহলে এটা হয়ে গেল কি আমাদের A1 এর, সরি P1 এর ভ্যালু, যে ফার্স্ট বারটাতে যে ফোর্সটা আমাদের কী করছে, অ্যাক্ট করছে ফার্স্ট বারে, এই বারটাতে আমরা যে ফোর্সটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে কি, আর যে রিয়াকশানটা আসছে সেটা হচ্ছে এই রিয়াকশানটা। সিমিলারলি আমরা 2 এর জন্য যদি দেখি, তাহলে কি করতে হবে আমাদের, এখানে P যে ভ্যালুটা এলো সেটা বসিয়ে দাও, কি চলে আসবে আমাদের P2 এর ভ্যালুটা কি হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে P2 ইকুয়াল টু কী হয়ে যাবে, P2 ইকুয়াল টু সিমিলারলি P1 আসবে ইন্টু উপরে থাকবে A2 E2, নিচে কিন্তু এটাই থাকবে। ঠিক আছে, A1 E1
প্লাস A2E2। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমাদের করতে হবে যে এই ক্ষেত্রেও আমাদের সেম জিনিসটাই করব, যে দুটোর মধ্যে আমাদের কি করতে গেলে, দুটোর মধ্যে আমাদের যে ফোর্স আছে সেটাকে বের করতে গেলে। ক্লিয়ার? তাহলে চলো এখানে দেখি কি আছে। এখানে আমরা E1 P1 এরকম করে করলাম, এখানে আমাদের কি আছে, ডাইরেক্টলি ফোর্স বেরোবে, কারণ এখানে যে ডাইরেক্টলি আমাদের কি আছে, এই ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে কিছুটা আমাদের ফোর্স বেরোবে। আর ডাব্লুর জায়গায় ফোর্স দেওয়া নেই, তাহলে ডাব্লুটা ডাব্লু হিসাবেই থাকবে। তাহলে ফার্স্ট দেখি আমাদের এটা সিলিং, দুটো বার আছে। ফার্স্ট বারটা হচ্ছে কি কপারের, আর এটা হচ্ছে কি আমাদের সরি ফার্স্ট বার না, এটা ওয়্যার লিখেছে, মানে কি হচ্ছে দড়ি। তাহলে এটা ওয়্যারটা আছে, তার যেটা আছে কপারের তার আছে, এটা আছে কি স্টিলের তার। ডায়ামিটার দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কি লাগবে, এটার যে ডাইমেনশন ফার্স্টে দেওয়া আছে তার হিসাবে ফার্স্টে এদের এরিয়াগুলো বার করে নাও, আর ফার্স্টে আমরা দেখে নিচ্ছি আমাদের কী কী ভ্যালু লাগবে, তার হিসাবে আমরা বের করে নেব। ঠিক আছে? ফার্স্টে যেহেতু কি বলেছে, ফার্স্টে আমাদের কি লাগবে, রিয়াকশান লাগবে। তাহলে ধরে নিই রিয়াকশান ইন কপার হচ্ছে কি আমাদের সি, কপারের সি, আর রিয়াকশান ইন স্টিল PS, রিয়াকশান ইন কপার PC, রিয়াকশান ইন আমাদের কি হচ্ছে স্টিল PS। তাহলে আমরা কি লিখতে পারি, এই দুটো ইকুয়ালটি হবে ডাব্লুটা, তাহলে PC প্লাস PS ইকুয়াল টু কি আমাদের ডাব্লু। ঠিক আছে? PC প্লাস PS ইকুয়াল টু আমাদের কি ডাব্লু। দেন আমরা কি দেখলাম ওখান থেকে, নেক্সট কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। নেক্সট যেহেতু এখানে বলেই দিয়েছে দেখো, বোথ দ্য ওয়্যার এক্সটেন্ডেড বাই সেম অ্যামাউন্ট, তাহলে আমাদের দুটো বারই কী হবে, ইকুয়াল অ্যামাউন্টে এক্সটেন্ড হবে। তাহলে ধরে নিই আমাদের এমন জায়গায় রাখা আছে যে এমন পজিশনে রাখো যাতে বারগুলো সেম অ্যামাউন্টে এক্সটেন্ড হয়, সেম অ্যামাউন্টে এক্সটেন্ড হবে। তাহলে তাদের মধ্যে কি স্ট্রেন, ইকুয়াল স্ট্রেন প্রডিউস হবে, তাহলেই সেম লেভেলে কি হচ্ছে ইলংগেট হচ্ছে। সেই ক্ষেত্রে তাহলে স্ট্রেন ইন কপার ইকুয়াল টু স্ট্রেন ইন কি হচ্ছে স্টিল। তাহলে স্ট্রেন ইন কপার, স্ট্রেন কি ফর্মুলা দেখালাম, স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, তাহলে স্ট্রেস ইকুয়াল টু E ইন্টু প্রপোর্শনালিটি লিমিট, এটা হচ্ছে হুকস ল, ভ্যালিড আপ টু কি, আপ টু হচ্ছে প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে? ফার্স্টে আসে আমাদের কি, ফার্স্টে আসে আমাদের প্রপোর্শনাল লিমিট, দেন আসে কি ইলাস্টিক লিমিট, আপার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট, দেন স্ট্রেন হার্ডেনিং জোন, দেন আসে কি আপার আবার আলটিমেট স্ট্রেন্থ, দেন হচ্ছে আমাদের ফ্র্যাকচারাল স্ট্রেন্থ। ঠিক আছে? তাহলে ভ্যালিড কতদূর পর্যন্ত, প্রপোর্শনালিটি লিমিট পর্যন্ত, এ হুকস ল। স্ট্রেন্থ, তাহলে স্ট্রেন ইকুয়াল টু স্ট্রেস বাই ই, আর স্ট্রেস ইকুয়াল টু P বাই A, তাহলে P বাই AE হয়ে গেল। তাহলে এখানেও সেরকমই হবে, এখানেও আমাদের কি আসবে, সেম আসবে। আর এখানে দেখো একটা জিনিস বলেছে, কি বলে দিয়েছে, এখানে এমনি তো দুটো লেন্থ সমান আছে, আর এখানে দেখো বলেছে সেম অ্যামাউন্টে আমাদের কি হবে, এক্সটেন্ড হবে। তাহলে আমরা স্ট্রেনটাকে ইকুয়াল না করে আমরা কি করতে পারি, স্ট্রেনটাকে আরেকটু ভেঙে নাও, স্ট্রেন ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ PL বাই AE। তাহলে চেঞ্জ এক্সটেন্ড কি হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে ডেল এল, তাহলে ডেল এল ইকুয়াল টু PL বাই AE। তাহলে এখানে ডাইরেক্ট লেখো চেঞ্জ ইন লেন্থ ইন কপার ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ ইন স্টিল। তাহলে এখানে PCLC ডিভাইডেড বাই ACEC ইকুয়াল টু PSLS ডিভাইডেড বাই ASES।
ঠিক আছে। দেন এরপর কি হবে, এরপর আমাদের লাগবে কি, দেখো এখানে ফোর্সের মান দেওয়া নেই, তাহলে পি, এখানে ফোর্সের মান আমাদের কি হচ্ছে দেওয়া নেই, তাহলে পি সি আর পিএস এই টাইমে থাকবে, কিন্তু এখানে দেখো লেন্থ দেওয়া আছে, লেন্থ কত দেওয়া আছে, এল সি, দুটোই লেন্থ ইকুয়াল আছে, এল সি ইকুয়াল টু এল এস, লেন্থ অফ কপার ওয়্যার আর লেন্থ অফ সিলভার ওয়্যার, লেন্থ অফ স্টিল ওয়্যার দুটোই কি আছে আমাদের 4.5 মিটার, ঠিক আছে, 4.5 মিটার। এটাকে এমএম এ কনভার্ট যদি করি কত হয়ে যাবে, 4500 mm। নেক্সট কি আছে, আমাদের এরিয়া লাগবে, এরিয়া কি আছে, এরিয়া অফ কপার, ডায়ামিটার দেওয়া আছে, তাহলে π/4 ইন্টু ডি টু দি পাওয়ার ডি স্কোয়ার, π/4 ইন্টু ডি কত হবে 1.6 এর স্কোয়ার, কত ভ্যালু আসবে, ভ্যালুটা একবার চেক করে নেবে, ভ্যালুটা যেটা শো হচ্ছে 2.01 mm স্কোয়ার। নেক্সট কি আসছে, এরিয়া অফ স্টিল, π/4 ডি স্কোয়ার, এখানে ডিসি লিখে নাও, এখানে ডিএস লিখে নাও, এটা আমাদের ডিসি আর এটা হচ্ছে ডিএস, π/4 ইন্টু 0.9 স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে 0.67 mm স্কোয়ার, ঠিক আছে। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে নাও, এই আগেরটা তো আমরা কি করলাম, এসি একটা টার্মে বার করে নিলাম, পি এর টাইমে পি টুর টাইমে পি ওয়ানকে বার করে নিলাম, এখানেও কোনো একটা টার্মে আরেকটাকে আমরা কি করে নেব, বের করে নেব, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এখানে পিসি ইকুয়াল পিসি রয়ে গেল, এল যেহেতু এই দুটো একই লিখেই দাও, ডিভাইডেড বাই এসি কত আছে 2.01, এটা ইসি কত দিয়েছে, ইসি তোমাদের কি আছে গিভেন নেই, মনে রাখবে যে কপারের হচ্ছে কি 120 গিগাপাস্কেল, 120 গিগাপাস্কেল, আর স্টিলের কি হচ্ছে, স্টিলের হচ্ছে 200 গিগাপাস্কেল, আর 220 নিয়ে নেবে, 220, 200 থেকে 220 যদি গিভেন না থাকে, ঠিক আছে, 200 থেকে 220 নিতে পারো গিগাপাস্কেল, তো দুটোই গিগাপাস্কেলে আছে, আমাদের কনভার্ট করার কিছু দরকার নেই, কারণ এটা ইউনিটে কেটে যাবে, দুটোই গিগাপাস্কেলে বসিয়ে দিচ্ছি, পিএস ইন্টু ডিভাইডেড বাই এরিয়া, এরিয়া কত বেরিয়েছে 6.45 ইন্টু 220, এখান থেকে পিসিটাকে পিএস এর টার্মে বার করে নাও, পিসি কত আসছে, পিসি আমাদের আসছে পিএস ইন্টু, মেনলি এটা কেটে যাবে, এটা যেটা ক্যালকুলেট হবে, ক্যালকুলেট করে দেখবে, ক্যালকুলেট করে যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের 1.71 পিএস, 1.71 পিএস, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা ফার্স্টে যে ইকুয়েশনটা লিখেছিলাম এই কোয়েশ্চেনটাকে পুট করে দেবো, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাতে যদি পুট করে দিই, এখানে লিখে নেবে বাই পুটিং ভ্যালু অফ পিসি অ্যাট ইকুয়েশন নাম্বার 1 কি হচ্ছে 1.71 PS প্লাস PS ইকুয়াল টু W, তাহলে এখান থেকে PS ইকুয়াল টু কী পেয়ে যাবে,
PS ইকাল টু, এটা কমন নিলে 1.75 প্লাস 1 তাহলে হয়ে যাবে 2.75, তাহলে W/2.71 আছে 2.71, এটা হয়ে গেল কি আমাদের পিএস এর ভ্যালু, এটা হয়ে গেল কি আমাদের পিএস এর ভ্যালু। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে এখানে এমন পজিশনে লোকেশনটা কোথায় হবে, এটা রিয়াকশন তো পেয়ে গেলাম, লোকেশনটা কোথায় হবে, যে লাইন অফ লোকেশন অফ ডাব্লিউ, যে আমাদের কি হবে, কোনো রকম কি আসবে না, রোটেশন আসবে না, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে, লোকেশন যেহেতু করতে বের করতে বলেছে, যখন এখানে আমাদের আগেরটাতে কিন্তু কি বলেনি, আমাদের লোকেশন বার করতে বলেনি, এখানে আমাদের কি বলেনি, লোকেশন কি হচ্ছে বের করতে বলেনি, তাহলে সেই কন্ডিশনে আমরা এরকমভাবে সলভ করলাম, ঠিক আছে। এখানে আমাদের কি বলছে, ডাব্লু লোডটার লোকেশন বার করতে বলেছে, তাহলে লোকেশন কোথায় হবে, যে দেখতে হবে আমাদের, আমরা এমনভাবে সেট করব যাতে কি হচ্ছে কোনো রকম কি মোমেন্ট না আসে, কোনো রকম কি না আসে, মোমেন্ট না ডেভেলপ হয়, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে সেটাকে কাউন্টার করতে গেলে টেকিং মোমেন্ট, আমরা একটা মোমেন্ট নিয়ে নেব, ওই ডাইরেকশানটা পেতে গেলে আমরা কোনো একটা পয়েন্টে আমাদের কি নিতে হবে, মোমেন্ট নিতে হবে, তাহলে লোকেশন বার করতে গেলে আমাদের কি নিতে হবে, মোমেন্ট about a point on the aluminium bar, আমরা অ্যালুমিনিয়াম বারটা যেটা এখানে কি নিচ্ছি, এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে। এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই, দেখো কি দেখতে পাচ্ছ, এরকম করে একটা পিকচার দেখতে পাচ্ছ, এখানে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, এখানে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, এখানে আমাদের এখানে হচ্ছে পি সি পি এস, এখানে ডাব্লু, এই ডিস্টেন্সটা কত বললাম, এই ডিস্টেন্সটা আমাদের এক্স, তাহলে এইখানে আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নিই, মোমেন্ট কি নিচ্ছি, এই পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি, তার ইকুয়েশন কি হবে, মোমেন্টের ইকুয়েশন কি হবে, একটা ডাইরেকশন নিয়ে নাও যেখানে কি হচ্ছে, যদি আমরা এইটাকে কি নিচ্ছি পজিটিভ, তাহলে যদি আমরা ক্লকওয়াইজকে পজিটিভ নিই, তাহলে এই পয়েন্টে কি হচ্ছে, এই যে ডাব্লু কি দেবে, ক্লকওয়াইজ মোমেন্ট দেবে, ডাব্লু কি দেবে, ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে ডাব্লু ইন্টু এক্স, ক্লকওয়াইজ মোমেন্ট দিল, আর এই পিসি কোনো মুভমেন্ট দেবে না, কারণ পিসি কোনো মুভমেন্ট দেবে না, কারণ পিসিটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, আর এই যে পিএস কি হচ্ছে, উল্টো দিকে মুভমেন্ট দিচ্ছে, ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি, অ্যান্টি ক্লকওয়াইজ কী হবে, নেগেটিভ, মাইনাস পিএস ইন্টু এই দুটো বারের মধ্যে যে ডিস্টেন্স সেটা হবে, এই ডিস্টেন্সটা কত গিভেন আছে, এই ডিস্টেন্সটা এটা গিভেন আছে আমাদের 3 মিটার, ঠিক আছে, এই ডিস্টেন্সটা কি গিভেন আছে আমাদের 3 মিটার, ক্লিয়ার, তাহলে ইন্টু 3, ঠিক আছে, এই ডিস্টেন্সটা আমাদের আছে কি 3 মিটার, ইকুয়াল টু কি হচ্ছে আমাদের 0, ক্লিয়ার। তাহলে মোমেন্টটা কি হচ্ছে, একটা পয়েন্টে আমরা মোমেন্ট নিলাম যেখানে কি হচ্ছে 0, যেখানে কারণ এটাতে আমাদের লোকেশনটা ডাব্লু লোকেশনটা লাইন অফ লোকেশন আমাদের বের করতে বলেছে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বার করে দাও, তাহলে এটাকে ওই পাশে গেল, P3S ডিভাইডেড বাই ডাব্লু, P3S ডিভাইডেড বাই কি হচ্ছে ডাব্লু, পিএস ইকুয়াল টু কি বার করলাম, ডাব্লু বাই 2 পিএস ইকুয়াল টু ডাব্লু বাই 2.71 ইন্টু 3 বাই ডাব্লু কেটে গেল, কী হয়ে গেল, ভ্যালু কী এলো,
এটা কিন্তু তিনটা আমরা কিসে বসেছি, মিটারে, তিনটা আমরা কিসে বসেছি, মিটারে। তাহলে আসছে আমাদের 1.107 মিটার, ঠিক আছে, 1.107 মিটার from অ্যালুমিনিয়াম ওয়্যার, অ্যালুমিনিয়াম ওয়্যার থেকে এই ডিস্টেন্সে আমাদের অ্যাক্ট করবে। আর ফোর্স কি হচ্ছে, একটা প্রত্যেকটা আমাদের ফোর্সও বার করলাম, যে ফোর্স পিএসএ কতটা ফোর্স লাগছে, W/2.17, আর পিসিতে কত লাগছে সেটাও আমরা বার করতে পারবো। এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, পিএস এর ভ্যালুটা এক্সচেঞ্জ করে দাও, 1.71 ইন্টু W/2.71, ঠিক আছে, 2.71। এটাও তোমাদের বের করতে পারবে ইজিলি। এটা কত আসছে, যদি একই ফরম্যাটে রাখতে চাও তাহলে এটা আসছে W/1.585, ঠিক আছে, এটা ক্লিয়ার। এটা একটা টাইপের অঙ্ক যেটা তোমাদের এক্সামে কি হচ্ছে, আসতে পারে, ঠিক আছে, খুবই ইজি, কিছুই না, দুটো কনসেপ্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এটা, যে আমাদের টোটাল লোডটা রিয়াকশানের সমান হবে। একটা হচ্ছে এটা, যে চেঞ্জ ইন লেন্থ যেটা হবে সেটা দুটোর মধ্যে কি হবে, ইকুয়াল আসবে, চেঞ্জ ইন লেন্থ দুটোর মধ্যে ইকুয়াল আসবে, ঠিক আছে। এই প্রবলেমটা তোমাদের এসে গেছে বা আসছে তোমাদের এক্সামে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস যেটা হয়, এখান থেকে একটা এক্সটেন্ড আমরা করতে পারি, যে এই পোর্শনটা থেকে আমরা একটা জিনিস ডিরাইভ করতে পারি, যে দুটোর মধ্যে কি পরিমাণ স্ট্রেস আমাদের কি হবে, ডিস্ট্রিবিউট হবে, আর স্ট্রেস জেনারেট হবে। এটা আমরা দেখলাম যে কি হচ্ছে, আমাদের দুটোর মধ্যে স্ট্রেন কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে, দুটোর মধ্যে কি হচ্ছে, স্ট্রেন ইকুয়াল হচ্ছে, আর দুটোর মধ্যে আমাদের চেঞ্জ ইন লেন্থ কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। চেঞ্জ ইন লেন্থ ইকুয়াল হলে কি ফর্মুলা বার করলাম, চেঞ্জ ইন লেন্থে P1L1/A1 ইকুয়াল টু P1L1 এটার থেকে, ঠিক আছে, এটার থেকে আমরা এগোচ্ছি 2/A2E2। এখানে একটা জিনিস দেখো, এই যে টার্মটাকে, এই টার্মটাকে কি বলে, স্ট্রেস, P/A স্ট্রেস ইন 1। দেন যদি এক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, এক্ষেত্রে যদি আমাদের ম্যাক্সিমাম কন্ডিশনে যখন কম্পোজিট বার হবে, লেন্থ কিন্তু দেখবে, লেন্থ আমাদের কি হবে, দুটোরই ইকুয়াল হবে, লেন্থ আমাদের কি হয়ে যায়, দুটোরই ইকুয়াল হয়ে যায়, ক্লিয়ার। লেন্থ আমাদের কি থাকে, দুটোরই সেম থাকে। তাহলে এখানে ম্যাক্সিমাম কন্ডিশনে এই দুটো আমাদের কি হয়ে যায়, কেটে যায়, ক্লিয়ার। তাহলে স্ট্রেস ইন 1, এটা হয়ে গেল স্ট্রেস, এই ভ্যালুটা বাই E1। এখানে এটাও হয়ে যাচ্ছে কি, স্ট্রেস ইন সেকেন্ড বার, স্ট্রেস ইন সেকেন্ড বার বাই E2। তাহলে স্ট্রেস ইন 1 ইকুয়াল টু E1/E2 ইন্টু স্ট্রেস ইন 2, ঠিক আছে। আর এরকমই একটা জিনিস এখানে যদি আমরা কি লিখি, স্টিল আর কংক্রিটের মধ্যে দেখি, যদি দুটো জিনিস হয় কি হচ্ছে, আমরা আরসিসি কি দেখি, কংক্রিট আছে আর কি আছে, স্টিল আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা এটা যদি স্টিলের হয়, স্টিলের যে স্ট্রেস নেবে সেটা হয়, আর এখানে এটা যদি হয় আমাদের স্টিলের 1 স্টিলের ইয়ং মডুলাস বাই কংক্রিটের 1 ইয়ং মডুলাস ডিভাইড ইন্টু স্ট্রেস ইন কংক্রিট। এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে আবার বলে থাকি আমরা মডুলার রেশিও,
মডুলার রেশিও, ঠিক আছে, এটা মডুলার রেশিও এম দিয়ে আমরা ডাইরেক্ট ডিনোট করে থাকি, ঠিক আছে। আর দুটো ডিফারেন্ট মেটেরিয়ালে কে কত স্ট্রেস নেবে সেটা কার দ্বারা ডিফাইন হচ্ছে, দুটো ডিফারেন্ট মেটেরিয়ালে কে কত স্ট্রেস নেবে সেটা ডিফাইন হচ্ছে তার ইয়ং মডুলাসের ভ্যালুর দ্বারা। যার ইয়ং মডুলাসের ভ্যালু বেশি সে বেশি স্ট্রেস নেবে, যার ইয়ং মডুলাসের ভ্যালু কম সে কী নেবে, কম স্ট্রেস নেবে, ঠিক আছে। কারণ স্ট্রেস ডিভাইডেড বাই ইয়ং মডুলাস এই ভ্যালু দুটো কী থাকবে, সমান থাকবে। তাহলে এই ভ্যালুটা যদি বেশি হয়, যার ইয়ং মডুলাসের ভ্যালু বেশি এই ভ্যালুটা যার হবে কি বেশি, তাহলে এই ভ্যালুটা তার বেশি হতে হবে, তাহলেই কী হতে হবে, তাহলেই কী হবে, এই পোর্শনের সঙ্গে সমান হবে। এটা যদি কী হয়, কম হয়, এর যদি সেকেন্ড মেটেরিয়ালে ইয়ং মডুলাস ভ্যালু কম হয়, যেমন কংক্রিটের কম, তাহলে কংক্রিটের যেহেতু ইয়ং মডুলাস ভ্যালু কম, তাহলে সেম লোড যদি এখানে যে লোডটা অ্যাপ্লাই করছি এর ফলে কি হবে, আমাদের কি হবে, কি হবে, আমাদের কংক্রিট বেশি স্ট্রেস আমাদের স্টিল আমাদের বেশি স্ট্রেস নেবে যেহেতু কম্পোজিট মেটেরিয়ালে আছে, এরও কি হবে, স্টিল আমাদের বেশি স্ট্রেস নেবে দেন কংক্রিট আমাদের কি নেবে, কম স্ট্রেস নেবে দেন স্টিল। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমাদের একটা প্রবলেম আছে, দেখো এই প্রবলেমটা দেখো কি আছে, একটা কংক্রিট, একটা কি আছে, রেনফোর্স কংক্রিট আছে, রেনফোর্স কংক্রিট কলম, তার মধ্যে আমাদের কি হচ্ছে, সার্কুলার কলম আছে অফ ডায়ামিটার হচ্ছে কি, ডায়ামিটার 400 mm, ডায়ামিটার হচ্ছে 400 mm, 4 স্টিল বার আছে অফ ডায়ামিটার 20 mm dia embedded. Find the maximum load which the column can carry if the stress in steel and stress and concrete are not to exceed কি হচ্ছে 120 megapascal and 5 megapascal respectively. Taking the amount of elasticity, modulus of elasticity in steel as 18 time then concrete, ঠিক আছে। কি কি ডেটা দিয়েছে, আমাদের দিয়েছে যে সার্কেল আছে, ডাই অফ সার্কেল কত, সার্কেল CR লিখে দিই, 400 mm, diameter of bar 20 mm or diameter of steel bar, ঠিক আছে। তাহলে স্টিল এরিয়া অফ স্টিল কত, π/4, এখানে কি আছে, চারটে আমাদের কি আছে, স্টিল আছে, এরিয়া π/4 বের করে নিচ্ছি আগে, ইন্টু ডি স্কোয়ার কত আসছে, এটা আমাদের চলে আসবে 1257 mm স্কোয়ার। এখানে এরিয়া কত আসবে, এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ যে বড় সার্কেলটার যে এরিয়া কত আসবে সেটা আসবে π/4 ইন্টু 400 স্কোয়ার। টোটাল এরিয়া আসছে আমাদের 12560 mm স্কোয়ার, ঠিক আছে, mm স্কোয়ার। কিন্তু একটা জিনিস দেখো, এটা তো চলে এলো স্টিলের বারের যে এরিয়া সেটাই হয়ে গেল আমাদের স্টিলের এরিয়া, কিন্তু কংক্রিটের এরিয়া তো পুরোটা নয়, কংক্রিটের মধ্যে কে আছে, এই পুরোটার মধ্যে কংক্রিট আছে আর এই বারগুলো আছে, তাহলে এটার মধ্যে থেকে যদি আমরা বারের যে ভ্যালুর এরিয়া বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, এরিয়া অফ কংক্রিট, তাহলে এরিয়া অফ কংক্রিট ইকুয়াল টু, আর এটাকে কংক্রিট সি দিয়ে ডিনোট করলে এসি ইকুয়াল টু 12560 মাইনাস 1257 মাইনাস করে দাও, কি আসছে
124,403 mm স্কোয়ার। এটা আমাদের এরিয়া চলে এলো। ঠিক আছে, এখানে কন্ডিশন কি দিয়েছে যে কংক্রিট, যাতে আমাদের কংক্রিটের কংক্রিটের যে ম্যাক্সিমাম স্ট্রেস নেওয়ার ক্ষমতা, ম্যাক্সিমাম স্ট্রেস কংক্রিটের ম্যাক্সিমাম কত হতে পারে 5 মেগা পাস্কাল, আর স্টিলের হচ্ছে কি 120 মেগা পাস্কাল। ঠিক আছে, তাহলে এবার আমাদের চেক করতে হবে, কি চেক করতে হবে, যদি আমাদের স্টিল এই স্ট্রেসটা নেয় কত 120, তাহলে কংক্রিটে আমাদের কত স্ট্রেস আসছে, সেটা কোনখান থেকে পাবো? এটাও দেখো একটা কংক্রিট আর স্টিল কি বললাম, একটা কম্পোজিট সিস্টেম। তাহলে যতটা স্ট্রেন কংক্রিটে আসবে, অতটা স্ট্রেন আমাদের কিসে আসবে, আমাদের স্টিলে আসতে হবে, নাহলে ওদের বন্ড ফেল করে যাবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কী বের করলাম, দুটোর মধ্যে আমাদের এরও যা লেন্থের ইনক্রিজ হবে, ইনক্রিজ ইন কংক্রিট ইকুয়াল টু লেন্থ ইনক্রিজ ইন স্টিল বার। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন লেন্থ দুটোরই কী হবে, ইকুয়াল হবে। তাহলে ফোর্স, তাহলে কি হচ্ছে, চেঞ্জ ইন লেন্থের ফর্মুলা PL/এই সব স্টিলের সব কংক্রিটের এদিকে, আর এদিকে হচ্ছে সব আমাদের স্টিলের। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলে, আমাদের কি বললাম, স্ট্রেস ইন কংক্রিট। লেন্থ কি হচ্ছে, দুটোরই আমাদের একই থাকবে, কারণ একই পোর্শনের মধ্যে দেখছি, বাই সি, এদিকে স্টিল আমাদের কি হচ্ছে, যদি এখানে দেখি, এর মধ্যে দেখি, তাহলে কি হচ্ছে, স্ট্রেস ইন কংক্রিট ইকুয়াল টু সি EC/ES ইন্টু ES। ঠিক আছে, এটা আমরা দেখছি কি কংক্রিটে, কারণ এখানে আমরা নিচ্ছি ফার্স্টে স্টিলের স্ট্রেসটা। তাহলে যদি ম্যাক্সিমাম ক্ষমতা এটা, তাহলে এই ম্যাক্সিমাম ক্ষমতা যদি যখন অ্যাচিভ করবে, তখন কংক্রিটে কতটা স্ট্রেস আসবে, সেটা আসবে কি EC/ES ইন্টু কি বললাম ES। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই ভ্যালুটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 120। কোনটা আমরা নেব সেটা দেখছি। ঠিক আছে, এইখানে এই দুটো ভ্যালু কি, এখানে কি বলে দিয়েছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ইজ 18 টাইম অফ দ্যাট অফ কংক্রিট। ঠিক আছে, এই ভ্যালুটা বসিয়ে দাও, ভ্যালুটা বসিয়ে দিলে কি হবে, EC এটার হচ্ছে 18 EC ইন্টু 120, এটা কাটলো, এই ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা দেখো আসছে, ডিভাইড করলে দেখবে এটা আসছে 6.67 মেগা পাস্কাল। কিন্তু এটা আমরা নিতে পারবো না, কারণ এই ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 5 মেগা পাস্কাল, কারণ ম্যাক্সিমাম আমাদের কি বলেছে, কংক্রিট কত নিতে পারে 5 মেগা পাস্কাল। তাহলে এই ভ্যালুটা আমরা কি করতে পারবো না, নিতে পারবো না, এটা আমাদের কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, কারণ এইটা যদি আমরা নিই, এতটা লোড যদি অ্যাপ্লাই করি, আমরা যদি স্টিলকে এতটা স্ট্রেস প্রোভাইড করি, সেই কন্ডিশনে কংক্রিট আমাদের কি করে যাবে, ফেল করে যাবে, কারণ কংক্রিটে যে আমাদের স্ট্রেসটা আসছে সেটা 5-এর থেকে বেশি। তাহলে এই কন্ডিশনে, তাহলে আগের কন্ডিশনে দেখি, যদি আমাদের কংক্রিটে যদি 5 আসে মেগা পাস্কাল, তাহলে স্টিলে সেই কন্ডিশনে কত আসছে, এখান থেকে চেঞ্জ করে নাও, এর দিকে চলে এলো, তাহলে স্টিলে কত আসবে, স্ট্রেস ইন স্টিল ইকুয়াল টু ES/EC ইন্টু কি হচ্ছে
ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও, এই ভ্যালুটা 18 ইন্টু ইসি ডিভাইডেড বাই ইসি ইন্টু 5, এটা তোমার আসবে কত 90 মেগা পাস্কেল, 90 মেগা পাস্কেল, যেটা হচ্ছে কি লেস দেন 120 মেগা পাস্কেল। তাহলে এটা আমাদের কি আছে, ঠিক আছে, কারণ এই এতটা স্ট্রেস যদি আমরা কংক্রিটে দিই সেই কন্ডিশনে আমরা আমাদের স্টিলে কতটা স্ট্রেস আসছে 90 মেগা পাস্কেল, তাহলে সেটা 120 থেকে ছোটো, তাহলে আমাদের কী করে যাবে কংক্রিটটা আমাদের এই কন্ডিশনে কোনো রকম কী হবে না, প্রবলেম আসবে না। তাহলে এই স্ট্রেস যদি ডেভেলপ করতে হয় তাহলে আমাদের কি হচ্ছে কতটা লোড অ্যাপ্লাই করতে হবে, এই স্ট্রেস যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে মানে কত, তাহলে এই স্ট্রেসটাই আমাদের হচ্ছে কি ম্যাক্সিমাম স্ট্রেস, যেটা কংক্রিট আমরা অ্যাপ্লাই করতে পারবো, যে লোডটা অ্যাপ্লাই করব সেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কংক্রিটে যাতে এর থেকে বেশি হবে না, আর কংক্রিটে যদি এর থেকে বেশি না হয় তাহলে কংক্রিটে যদি 5 আসে সেই কন্ডিশনে আমাদের স্টিলে কত আসবে 90। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস ড্রাইভ করতে পারি, কি বললাম, টোটাল যে লোডটা লাগছিল P ইকুয়াল টু P1 প্লাস P2, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা কি জানি, স্ট্রেস ইকুয়াল টু P বাই A, তাহলে P ইকুয়াল টু স্ট্রেস ইন্টু এরিয়া, স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে এই যে ফোর্সটা, তাহলে ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে এখানে আমরা লিখতে পারি এই ফোর্সটাকে চেঞ্জ করে স্ট্রেস অফ মেটেরিয়াল 1 বার 1 ইন্টু এরিয়া অফ বার 1 প্লাস স্ট্রেস ইন্টু এরিয়া ইন্টু ইকুয়াল টু পি। তাহলে আমাদের যদি এই ক্ষেত্রে আমাদের কি বলে টোটাল ফোর্স কতটা লাগছে সেটা বার করো, তাহলে আমরা কি করে বার করব, তাহলে আমরা বার করবো এইভাবে, টোটাল ফোর্স পি ইকুয়াল টু এরিয়া স্ট্রেস in concrete or maximum stress in concrete into area of concrete plus area of steel into area of stress in steel into area of steel। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, ভ্যালু কি আছে আমাদের, স্ট্রেস 5 নিউটন পার mm স্কোয়ার, মেগা পাস্কেল ইকুয়াল টু কি, মেগা পাস্কেল মানে 1 মেগা পাস্কেল 1 নিউটন পার mm স্কোয়ার, 1 নিউটন পার কি হচ্ছে mm স্কোয়ার, ভ্যালুগুলো বসিয়ে দাও। এটা আছে নিউটন পার mm স্কোয়ারে, এরিয়াও mm স্কোয়ারে বসিয়ে দাও, কত এসছে, এই ভ্যালুটা হচ্ছে এরিয়া 12440 ইন্টু হয়ে গেল, স্ট্রেস ফার্স্টেই বসিয়ে দিয়েছি আমরা, প্লাস এর স্ট্রেস 90 যখন এর 5 এলে এখানে 90 আসবে, 90 ইন্টু এরও এরিয়া বসিয়ে দাও, কত আছে 1257, এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে দেখবে যে ভ্যালু আসছে সেটা আসবে কি এমএমে, কত আসছে 735,150, এটা হচ্ছে নিউটন, এটা কিলো নিউটন করলে আমাদের 735.15 কিলো নিউটন। এটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট, যদি একটু কঠিন কোশ্চেন হয় এটা আসবে, কঠিন কিছুই না, খুবই ইজি, খালি একটা জিনিস খালি তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যখন স্ট্রেস যে অ্যাপ্লাই হচ্ছে আর ফোর্স যখন অ্যাপ্লাই হবে কি হবে, ফোর্স যেটা অ্যাপ্লাই হবে সেটা ডিপেন্ড কার উপর করছে, কার মধ্যে কতটা ফোর্স লাগবে সেটা ডিপেন্ড করছে আমাদের কার উপর, এই যে স্ট্রেস ভ্যালু তার উপর, ঠিক আছে, যেটা এখান থেকে আমরা বের করতে পারছি ইজিলি, খুবই ইজি, খালি হুকস ল আর স্ট্রেস স্ট্রেন দিয়ে এই যে এর উপর ডিপেন্ড করছে। তাহলে যদি এ ম্যাক্সিমাম এতটা নিতে পারে, তো ম্যাক্সিমাম এই যখন এই অ্যামাউন্ট নেবে কংক্রিট, তাহলে তখন সেই কন্ডিশনে আমাদের স্টিলে কতটা স্ট্রেস লাগবে সেটা আমাদের বার করে নিতে হবে। তারপরে দেখে নিতে হবে এই ভ্যালুটা কি আমাদের যে লিমিট দিয়েছে, যদি কোনো লিমিট দেওয়া থাকে সেই লিমিটটাকে
এক্সিট করছে কিনা, সেই লিমিটটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি ক্রস করে বেরিয়ে যায় তাহলে এটাকেও আমরা নিতাম না, কোনো লোয়ার ভ্যালু নিতাম। ঠিক আছে, এখানে কি দেখলাম, এই যদি এটা নিই তাহলে কংক্রিটের যে ম্যাক্সিমাম লিমিট সেটাকে আমরা এক্সিড করে দিচ্ছি, সেই জন্য এটাকে আমরা নিলাম না। ক্লিয়ার? তাহলে সেই কন্ডিশনে আমরা কি পুরো আমাদের যে কংক্রিট আরসিসি রেনফোর্স কংক্রিট, তার মধ্যে আমরা ম্যাক্সিমাম এই পি ফোর্স এইটা কিন্তু কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, নেক্সট একটা ইজি অঙ্ক করে নিই। এটা একটা কম্পোজিট বার, এটাও একটা কম্পোজিট না, এটা হচ্ছে আমাদের কি সুপার পজিশনের প্রবলেম। সুপার পজিশন থিওরি কি, যখন আমাদের একটা সেকশনের মধ্যে একটাই মেটেরিয়ালের মধ্যে কি হচ্ছে, আমাদের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টাইপের লোড লেগে থাকে, তাহলে সেই কন্ডিশনে আমরা কি করি, সেই কন্ডিশনে আমরা এটাকে পার্টে পার্টে কি করে নিই, এটাকে পার্টে পার্টে আমরা ভাগ করে নিই। এবার পার্টে পার্টে ভাগ করে এদের এই যে লোডিংয়ের কারণে এদের যে রিয়াকশান, যে আমাদের রিয়াকশান আসছে সেগুলোকে আমরা অ্যালজেব্রিক কী করে দিই, যোগ করে দিই। এই যে টোটাল রেজাল্ট কী হয়ে যায়, এর যে আলাদা আলাদা যোগফল সেটা হয়ে যায় কি আমাদের টোটাল রেজাল্ট। এটাকে কি বলে, মেথড অফ সুপারপজিশন। আমরা একটাতেই পুরোটা বার করলে আমাদের প্রবলেম হতো, সেজন্য আমরা এটাকে আলাদা আলাদা পার্টে ভাগ করে নিলাম, দেন এটাকে যোগ করে দিলাম রেজাল্টগুলো কম্বাইন হয়ে যে রেজাল্টটা পেলাম সেটাই অরিজিনাল রেজাল্ট। তাহলে এই যে পদ্ধতি যোগ করে দেওয়ার, আর প্রথমে পার্ট পার্ট করে আবার যোগ করে দেওয়ার, সেটাকে আমরা কি বলি, মেথড অফ সুপারপজিশন। ঠিক আছে, এটাকে দেখো কি করে করব, এটাকে আমরা খুব ইজিভাবে করব। ঠিক আছে, সবাই বলে কি যে এই যে যেগুলো পার্ট দেওয়া আছে এই পার্টগুলোর থেকে কি করতে, সরাসরি কাট করতে। আমি বলছি না, এর জাস্ট একটু পাশে আমরা কাট করব। ঠিক আছে, এর জাস্ট একটু পাশে আমরা কি করব, কাট করব। ঠিক আছে, এই কাটগুলো হচ্ছে কি আমাদের সুবিধার জন্য, এইগুলো প্রবলেমে কোনো অংশ নেবে না। তাহলে ফার্স্ট পোর্শনটা দেখো, ফার্স্ট পোর্শনটা কি আছে, এটা কিন্তু একটা ইউনিফর্ম বার নয়, এটা হচ্ছে একটা রাউন্ড ট্যাপার্ড বার। সব থেকে কঠিন টাইপের প্রবলেমটা নিয়েছি, কঠিন কিছুই নেই। তোমাদের ম্যাক্সিমাম চান্স আছে কি, তোমাদের হয় পুরো একই রকম সেকশন থাকবে, আর যদি সেকশন আলাদা থাকে ক্রস সেকশন, এরকম ডাইরেক্ট আলাদা ক্রস সেকশন থাকবে। ঠিক আছে, যেখানে তোমাদের পার্টিশন থাকবে সেখানেই ক্রস সেকশন চেঞ্জ হওয়ার চান্স আছে। যদি এরকম চলে আসে সেই জন্য এটা করিয়ে দেওয়া, যদি এরকম চলে আসে তাহলে এটা করিয়ে দেওয়া, সেই জন্যই খুবই ইজি। আগে দেখে নিই করছিটা কি। ঠিক আছে, তাহলে একে বললাম কি এই পার্টে ভাগ করো। তাহলে ফার্স্ট যখন পার্টটা আমি দেখছি এরকম টাইপের, তাহলে এই পার্টটাতে আমাদের কি হচ্ছে, ফোর্স লাগছে। দেখো ফোর্স কোথায় লেগেছে, মাঝখানে। তাহলে যখন আমরা এখানে কেটেছি তাহলে আমাদের দেখার কোনো দরকার নেই, কারণ ফোর্স তো এখানে লেগেছে। তাহলে এখানে আমাদের দেখার দরকার নেই যে কী হয়েছে, সেটাই বলছি কি এখানে 30 লেগেছে, তার মানে অপোজিট থেকেও আমাদের কি লাগবে, 30 লাগবে। যদি 30 না লাগে অপোজিট থেকে তাহলে কী হয়ে থাকবে, এটা বডিটা একটা মোশনে চলে আসবে, ইকুইলিব্রিয়ামে থাকবে না। সেজন্য এখানে আমাদের কি লাগবে, একটা ইকুয়াল অপোজিট ফোর্স লাগবে। নেক্সট এবার হচ্ছে কি এই পোর্শনে কি আছে, এই পোর্শনে দেখো এরকম একটা জিনিস দেখতে পাচ্ছ, যেখানে কি হচ্ছে, তাহলে এখানে যদি আমাদের 30 লাগে এই ডাইরেকশানে, তাহলে এই ডাইরেকশানে আমাদের উল্টো ডাইরেকশান, এই প্লেনটা এটা, এখানেও 30 লাগা উচিত। 30 এখানে কি লেগে আছে, এই পাশ থেকে আমাদের 50 লেগে আছে, 50 কিলোনিউটন লেগে আছে। তাহলে যদি যোগ করো নর্মাল, একটা ডাইরেকশানকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে একটা ডাইরেকশানকে নেগেটিভ, আর এই ডাইরেকশানে দেখো কত আছে, 30। এই ডাইরেকশানে আছে 30, এই ডাইরেকশানে আছে 50। তাহলে এই ডাইরেকশানে এখানে এই ডাইরেকশানে আমাদের কি লাগবে, 20 লাগবে। এই ডাইরেকশানে কি লাগবে, আরও 20 যদি লাগে তাহলে এইখানে হয়ে গেল আমাদের 50, আর এখানে 50, তাহলে ইকুয়াল হবে। তাহলে এখানে তো ফোর্স লাগানোর কোনো উপায় নেই, তাহলে আমাদের ফোর্স লাগাতে হবে কি এই পাশে। ঠিক আছে, আমাদের ফোর্স লাগাতে হবে কি এই পাশে। এবার এই পাশটা কোথায়, এই পাশটা হচ্ছে আমাদের এইখানটা। তাহলে আরেকটা যে মেটেরিয়াল সেটা হচ্ছে পোর্শন, এটা
এখানে আমাদের কি হচ্ছে, জাস্ট এটার অপোজিট এদিকে বানিয়ে দেবে 20, এদিকে আমাদের 20, ক্লিয়ার, কিলো নিউটন, কিলো নিউটন। নেক্সট পোর্শন এটা, এখানে আমরা কি দেখছি, এরকম একটা কি হয়েছে, ফোর্স লেগে আছে, ঠিক আছে, এখানে এরকম একটা ফোর্স লেগে আছে। তাহলে যদি কন্টিনিউয়াসলি দেখো তাহলেও আমরা এটাকে বার করতে পারি, আর নাহলে ইজিলি এটাকেও কী করা যায়, বের করা যায়। কন্টিনিউয়াসলি দেখে নাও, এই পোর্শনে আমাদের কি আছে, 20 আছে, এই জায়গাটায় দেখছি, তাহলে এখানে আমাদের 20 লেগে আছে, তাহলে এখানে আমাদের কি অপোজিট ডাইরেকশনে 20 থাকার কথা। এখানে কত আছে, 70, এখানে কত লেগে আছে, 70, তাহলে 20 এদিকে, 20 আছে কোন ডাইরেকশানে, 20 আছে আমাদের এই ডাইরেকশানে, আর 70 আছে এই ডাইরেকশানে। তাহলে এবার কি করতে হবে আমাদের, তাহলে এই ডাইরেকশানে আমাদের কত অ্যাপ্লাই করতে হবে, এই ডাইরেকশানে, তাহলে এই যে ডাইরেকশান, এই ডাইরেকশানে আমাদের 70 আছে, এটা মাত্র কি হচ্ছে 20 অপোজিট ডাইরেকশানে আছে, তাহলে এই ডাইরেকশান থেকে আমাদের কি আরও 50 যদি অ্যাপ্লাই করি, তাহলে 20 আর 50 হলো 70, তাহলে 70 ইকুয়াল হবে, তাহলে এখানে আমাদের 50 ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটা এদিকে অ্যাপ্লাই হয়েছে, তাহলে এখানে তার অপোজিটে অ্যাপ্লাই হবে 50 কিলো নিউটন, তাহলে এদিকে হয়ে যাবে 50 কিলো নিউটন, ঠিক আছে। ম্যাচ করলো দুটো ভ্যালু, এখানে দেখো যদি তোমাদের এই ক্যালকুলেশন ঠিক হয় তাহলে এই দুটো ভ্যালু কী হবে, এই দুটো ভ্যালু আমাদের ম্যাচ করবে, ঠিক আছে। আবার প্রথম থেকে দেখে নাও, এখানে 30 লাগছে, এন্ডে কোনো প্রবলেম নেই, 30 লাগছে, এই সেকশনটাতে এখানে কোনো কিছু অ্যাপ্লাই হয়নি এখনও। এই যদি সেকশনটা আমরা দেখি, এইখানে এই যে এই পোর্শনটা যেটা কাটতে বললাম, এই পোর্শনটা আমাদের কিছু অ্যাপ্লাই হয়নি, তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের 30 লেগে যাচ্ছে, ঠিক আছে। দেন এই পার্টটা দেখলাম, এই পার্টটা এখানে কি হচ্ছে, 30 লাগছে, অপোজিটে 30 লাগলো, এখানে আমাদের 50, এটাকে যদি পজিটিভ ধরো, আবার বললাম একটা ডাইরেকশানকে যদি পজিটিভ ধরো, একটা ডাইরেকশানকে নেগেটিভ, তাহলে আমাদের মেন রেজাল্ট কী আসবে, আমাদের 0 আনতে হবে, তাহলে নাহলে বডিটা মুভ করতে থাকবে, যে কোনো পোর্শন আমাদের ইকুইলিব্রিয়ামে রাখতে হবে। তাহলে এদিক দিয়ে লাগছে কত, 30, অপোজিট দিক দিয়ে লাগছে কত, অপোজিট দিক দিয়ে লাগছে আমাদের 50, তাহলে তাহলে এই ডাইরেকশানে আবার আমাদের কি করতে হবে, 20 অ্যাপ্লাই করতে হবে, তাহলে 20 30 হয়ে গেল 50, অপোজিট থেকেও 50 অ্যাপ্লাই হচ্ছে, আমাদের কী হবে, বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে, আর এখানে রেজাল্টেন্ট কী হয়ে যাবে, 0। তাহলে এখানে এবার এই 20 পেয়ে গেলাম, 20 পেয়ে গেলে এই মিডিল পোর্শনে আমাদের কোনো কাজ নেই, জাস্ট অপোজিটের এটা যে অ্যাকশান তার অপোজিট রিয়াকশান এখানে থাকবে, অপোজিটে দিয়ে দিলাম, এখানে যা থাকবে অপোজিটে থাকবে, ড্র করে দিলাম, এখানে যেটা থাকবে তার এই যে যখন সেকশানে আসবো ক্যালকুলেশন হবে, যেখানে এখানে 20 অপোজিটে, এখানে দেখছি আবার এই 20 এদিকে অ্যাপ্লাই হচ্ছে, তার অপোজিটে আমাদের কত হচ্ছে 70, তাহলে এখানে 70টার অপোজিটে তাহলে আমাদের আরও 50 অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে, 50 অ্যাপ্লাই করলাম, তো 50 যেদিকে অ্যাপ্লাই হচ্ছে তার অপোজিটে এখানে আমাদের 50 অ্যাপ্লাই হবে, তাহলে এটা যখন কম্প্রেশন, এদিক থেকেও কম্প্রেশন অ্যাপ্লাই হবে 50, তাহলে আমরা এবার দেখলাম একটা এই ভ্যালুটা যেহেতু একই, তাহলে আমরা এখন অ্যাসিওর হয়ে গেলাম যে আমাদের পুরো ক্যালকুলেশনটা এটা ঠিক আছে। এরপরে এই যে পার্টগুলো, এগুলোর কোনো আর দরকার নেই, এই পার্টগুলোর আমাদের এই যে ভ্যালুগুলো বের করতে খালি সাহায্য করলো, এই পার্টগুলোর আর কোনো আমাদের কি নেই, দরকার নেই। এবার যা ক্যালকুলেশন হবে এগুলোর থেকে, তাহলে কি বললাম, ইন্ডিভিজুয়াল যদি আমরা পুরোটা একসাথে করতাম প্রবলেম হতো, সেই জন্য ভাগ করে নিলাম, ভাগ করে এবার এদের আলাদা আলাদা এফেক্ট বার করব, এই যে লোডের কারণে এদের কন্ট্রাকশন বা এক্সটেনশন কতটা হবে বার করব, দেন এগুলোকে আমরা যোগ বিয়োগ যা করার, আমরা যদি সবগুলো কম্প্যাকশনে আসে, কম্প্যাকশন যেহেতু এটা লোড, এটা কম্প্যাকশন আছে, এখানে টেনশন আছে, তাহলে টেনশনকে আমরা মাইনাস দিয়ে দেবো, আর আবার কম্প্যাকশন আছে, কম্প্যাকশনকে প্লাস দিয়ে দেবো, টোটাল কম্প্যাকশন যদি টোটাল ভ্যালু প্লাসে আসে তাহলে কম্প্যাকশন, আর যদি টোটাল ভ্যালু মাইনাস আসে তাহলে টেনশন আর এক্সটেনশন, ঠিক আছে। তাহলে দেখো এবার দেখি আমাদের এই পোর্শনে আমাদের যে
আমাদের মেনলি কি লাগবে, ডায়ামিটার লাগবে। এই ডায়ামিটারগুলো আমাদের লাগবে, এই যে জাংশন পয়েন্টে ডায়ামিটার লাগবে। ফার্স্টে ডায়ামিটার কত, এখানে ডায়ামিটার হচ্ছে আমাদের 20, এখানে ডায়ামিটার আমাদের 40। তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে যদি একটা দাগ টানো কি দেখতে হবে, এখান থেকে যদি একটা লাইন টানো তাহলে আমাদের ডায়ামিটার কি হয়েছে, কনস্ট্যান্টলি বাড়তে আছে। কি হচ্ছে, এখানে যদি এই পার্টটাকে কনস্ট্যান্ট ধরে নাও 20, তাহলে এখানে আমাদের 0 ছিল, 20 পরে এখানে কি আমাদের 0, এখানে এই ভ্যালুটা আমাদের কি হচ্ছে 10, আর দুটো পাশে 10 10 কি হচ্ছে এই, আর এই পাশে হচ্ছে কি 10, এই পাশে 10 কি হচ্ছে 20 আমাদের বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে কি রেটে বৃদ্ধি পেয়েছে, কি রেটে, এখানে 0 থেকে 10 হয়েছে, 0 থেকে 10 হয়েছে কোন ডিস্টেন্সে, 0 থেকে 10 হয়েছে আমাদের 4 মিটারে, 4 মিটারে কি হচ্ছে বেড়ে কত হয়েছে আমাদের 10। ঠিক আছে, এক সাইডে। ঠিক আছে, তাহলে আমাদের ডায়ামিটার বের করতে চাই যদি আমরা, এইখানে কত মিটারে, 1 মিটারে। ঠিক আছে, তাহলে কত হবে, 1 মিটার ডিস্টেন্সে ডায়ামিটার আমাদের এই যে 20, সেই ভ্যালুটা তো আছেই, 20 আমাদের আছেই। ঠিক আছে, আর এখান থেকে বার করে নাও 1 মিটারে কত, 1 মিটারে হচ্ছে কি আমাদের একটা সাইডে 20/4, 20/4 এক সাইডে বৃদ্ধি পেয়েছে, তাহলে দু সাইডে কত বৃদ্ধি পেয়েছে, 2 ইন্টু 10/4, তাহলে এই সাইডেও 10/4 বৃদ্ধি পেয়েছে, এই সাইডেও 10/4 প্রতি 1 মিটারে ইন্টু 1। ঠিক আছে, আর এখানে এটা গুণ হবে না, এটা যোগ হবে, কারণ এই ভ্যালুটা হচ্ছে কি ইনক্রিজ ভ্যালু, আর এটা হচ্ছে কি ইনিশিয়ালি আমাদের 20 ছিলই, তাহলে 20 প্লাস ইনক্রিজ কত হয়েছে বললাম, একটা সাইডে ইনক্রিজ হয়েছে কত, কি বললাম, এখান থেকে এখান পর্যন্ত 10 ইনক্রিজ হয়েছে একটা সাইডে, তাহলে 4 মিটারে 10 ইনক্রিজ হয়েছে, তাহলে 1 মিটারে 4 মিটারে আমাদের হয়েছে ইনক্রিজ 10, তাহলে 1 মিটারে কত ইনক্রিজ হবে 10/4, সেটা কি একটা সাইডে, তাহলে দুটো সাইড মিলিয়ে কত হবে 2 ইন্টু 10/4, এটা হচ্ছে পার মিটারে আমাদের এতটা ইনক্রিজ হচ্ছে, পার মিটারে এতটা ইনক্রিজ হচ্ছে। আর একটা সাইড এইখানে অলরেডি আমাদের কত আছে 20 আছে, তাহলে 20 প্লাস এই ভ্যালুটা, তাহলে 1 মিটার পরে, তাহলে এখানে আমাদের ডায়ামিটার কত হয়ে গেল, এখানে আমাদের ডায়ামিটারটা লিখে দাও, ডায়ামিটার আমাদের হয়ে যাচ্ছে কত 25, এটা কাটলো 2 2 5, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 25, এখানে হচ্ছে ডায়ামিটার 25। নেক্সট এখান থেকে হচ্ছে কি 3 মিটারে, মানে এইখানে 3 মিটারে কি হবে, 3 মিটারে 20, যেটা 20টা তো আছেই, ইনক্রিজ কত, ইনক্রিজ হচ্ছে আমাদের পার মিটারে কত বললাম, পার মিটারে একটা সাইডে হচ্ছে আমাদের 10/4, দুটো সাইডে হচ্ছে 2 ইন্টু 10/4, এটা হচ্ছে 1 মিটারে, তাহলে আমাদের 3 মিটারে কত হবে, এখান থেকে এখানে 3 মিটার, 1 প্লাস 2, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 10/4, দেখো এটা কাটলো 2 5, তাহলে 5 ইন্টু 3 15, 15 ইন্টু প্লাস 20 35 mm। ঠিক আছে, 35 mm, ক্লিয়ার, তাহলে এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 35, ক্লিয়ার। নেক্সট কি, এটাকে একটু ছোট করে নিই, এবার দেখো একটা জিনিস, এখানে এবার কি করব, এবার কিছুই না, এবার ট্র্যাপিজয়েডাল সেকশনে চেঞ্জ ইন লেন্থ ইকুয়াল টু ফর্মুলা আছে PL বাই, একই রকম PL বাই, আমরা কি লিখি PL বাই AE,
এখানে এরিয়া তো ডাইরেক্ট পাবো না, দুটো এরিয়া দুটো জায়গায় আমাদের ডায়ামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটো জায়গায় ডায়ামিটার, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে আমাদের 25 mm, এখানে 20 mm, এখানে 25 mm, সরি 25 mm, এখানে 25, তো এখানে 35, এখানে 35, তো এখানে হচ্ছে 40 mm সব, ঠিক আছে। এই কন্ডিশনে কী হচ্ছে, এখানে এরিয়া বার তো করবো, এরিয়া হচ্ছে সার্কেলের এরিয়া π/4 ইন্টু ডি স্কোয়ারের বদলে d1 d2, d1 এটা d2 এটা, ঠিক আছে, ইন্টু হচ্ছে ই। ক্লিয়ার? ই গিভেন আছে দেখো 120, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে ফার্স্ট সেকশনের জন্য 1 ভ্যালু লিখে দাও, 1 ক্ষেত্রে সব কিছু 1 লিখে দাও। তাহলে এখান থেকে ফোর্স কত আছে 30 ইন্টু 30, এটা দেখো আছে গিগা পাস্কেল, ঠিক আছে, গিগা পাস্কেল আছে। ক্লিয়ার? তাহলে গিগা পাস্কেল যেহেতু এখানে ফোর্স আছে, গিগা পাস্কেল মানে হচ্ছে 10⁻³ মেগা পাস্কেল আর 10⁹ পাস্কেল, ঠিক আছে। আর মেগা পাস্কেল ইকুয়াল টু দেখালেন তোমাদের নিউটন পার mm স্কোয়ার। তাহলে এখানে mm যেহেতু এটা আসবে, তাহলে এই যে ভ্যালুটাকেও লেন্থটাকেও mm, এটাকেও নিউটনটাকেও কী করে নাও কিলো নিউটন, লেন্থ যেটা আছে, লেন্থ আছে 1 মিটার, এটাকেও কনভার্ট করে নাও mm এ, π/4 ইন্টু এটা হচ্ছে আমাদের কত 20 ইন্টু 25, দুটো ডায়ামিটার 20-25 ইন্টু ই কত 120 ইন্টু কী হবে ইন্টু 10⁻³ তাহলে গিগা থেকে কি হয়ে গেল মেগা পাস্কেল হয়ে গেল। মেগা পাস্কেল ইকুয়াল টু নিউটন পার mm স্কোয়ার, এটা mm কেটে গেলে বাই mm স্কোয়ারটা কেটে গেল, আর পরে রইল কি নিউটন, এই নিউটন আর এইটাতেও আমাদের এর ইউনিট কি নিউটন, নিউটন কেটে গেল, অ্যান্সার কিসে আসবে mm এ, ঠিক আছে। এরকম পরেরটারও বার করে নাও, পরেরটারও কী হবে, পরেরটারও সেম টাইপেরই হবে। পয়েন্ট 2 নম্বরে ফোর্স কত আছে 20 ইন্টু 1000 নিউটনে হয়ে গেল, লেন্থ 2 মিটার, 2 মিটারটাকেও কী করে দাও mm এ করে দাও, π/4 ইন্টু 25 ইন্টু 35 ইন্টু 10⁻³ ভ্যালুগুলো বার করে নেবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের টেনসাইল, এটা যদি পজিটিভ ধরি এটাকে, এটা হয়ে যাবে কি নেগেটিভ, ঠিক আছে। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আবার কম্প্রেস হচ্ছে 50 কিলো নিউটন, নিউটনে কনভার্ট করে দিলাম, লেন্থ আছে 1 মিটার, 1000 mm লিখে দিলাম, ডিভাইডেড বাই π/4 ইন্টু ডায়ামিটার কত আছে 35 ইন্টু 40 mm ইন্টু 120 ইন্টু 10⁻³ ঠিক আছে। ভ্যালুগুলো কী কী আসছে, ভ্যালুগুলো দেখো, ফার্স্টেরটাতে আসবে 0.64 mm, এটাতে কত আসছে মাইনাস আমাদের 0.848 mm, এটা আসছে 0.38 mm। তাহলে টোটাল আমাদের চেঞ্জ ইন লেন্থ কত আসবে, টোটাল চেঞ্জ ইন লেন্থ যেটা আসছে টোটাল চেঞ্জ ইন লেন্থ ইকুয়াল টু 0.64 মাইনাস 0.48 প্লাস 0.38 যোগ করলে আসবে আমাদের 0.54 mm। ব্র্যাকেটে কি লিখবে, যে আমাদের এই লেন্থটা কী হবে কম্প্রেসিভ বেশি আছে, তার মানে আমাদের ডিক্রিজ হবে, এত ডিক্রিজ, ঠিক আছে।
এই একটা প্রবলেমও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। হয় এইভাবে কি নন ইউনিফর্ম বার দিয়ে আসুক, আর ইউনিফর্ম বার দিয়ে, আর চেঞ্জ এরিয়া ডাইরেক্ট দেওয়া থাকুক, এইরকম একটা প্রবলেম কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এটা করে যাবে।